Welcome to Supply Chain Management class. We're going to start chapter 7, demand forecasting in a supply chain. Supply chain demand forecasting টা কিভাবে করা যায়, এর উপায়গুলো কি, অপশনগুলো কি, প্রিপারেশন গুলো কি, সেই সংক্রান্ত আলোচনা আমাদের এই চ্যাপ্টারে আছে। তো ডিমান্ড ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার যে সাপ্লাই চেইনের ম্যাক্সিমাম অপারেশনস গুলোই ডিপেন্ড করে ডিমান্ড ফোরকাস্টিং এর উপরে। কাস্টমার ঠিক কতটুকু চায় বা কাস্টমার কতটুকু চাইবে, এই তথ্যের উপর ভিত্তি করেই প্রোডাকশন শিডিউলিং করতে হয়। এই তথ্যের উপর ভিত্তি করেই জনশক্তি বা জনবল নিয়োগ করতে হয়, অর্ডার করতে হয়। ডিমান্ড ক্যালকুলেশন বা ডিমান্ডের পরিমাণের উপর ভিত্তি করে আপনার ইনভেন্টরি মজুদ করার চিন্তা করতে হয়। সুতরাং ডিমান্ড ফোরকাস্টিং আসলে খুব জরুরি একটা জিনিস সাপ্লাই চেইনে, যার উপর ভিত্তি করেই সাপ্লাই চেইনকে এগিয়ে যেতে হয়, মানে যার উপর ভিত্তি করে অন্যান্য সব ডিসিশন গুলো নিতে হয়। আপনি দেখেন দ্য হোম ডিপোর্ট নামে একটা ডাইং কোম্পানি বা কালার কোম্পানি আমরা যদি বলি, আমাদের যেমন বার্জার কালার ব্যাংক, এরকম আমেরিকান একটা কালার ব্র্যান্ড হচ্ছে দ্য হোম ডিপোর্ট। তো তারা কি করে, বেস পেইন্ট এবং ডাই এই দুটোকে মজুদ রাখে, কাস্টমারের জন্য রেডি রাখে। যখন কাস্টমার অর্ডার করে তখন তারা ফাইনাল মিক্সিং করে রংটাকে ফাইনালাইজ করে কাস্টমারের কাছে হ্যান্ডেল করে। এখন কাস্টমারদের কতটুকু চাহিদা তার উপর নির্ভর করেই কিন্তু তারা বেস পেইন্টটুকু মজুদ করবে, তার উপর নির্ভর করেই কিন্তু তারা ডাই টুকু মেনটেন করবে। আমরা নিচের বাম পাশে দেখি দ্য হোম ডিপোর্ট তারাও কাস্টমারদের কাছে রং বিক্রি করে, ফাইন, বাট তারা এই যে বেস পেইন্ট এবং ডাই এগুলো আবার আনে হচ্ছে ফ্যাক্টরি থেকে, পেইন্ট ফ্যাক্টরি। পেইন্ট ফ্যাক্টরিকে কতটুকু মার্কেটে আমার সাপ্লাই দিতে হবে তার সেই তথ্যের আলোকে তাকে মানে পণ্য মজুদ রাখতে হয়, কাঁচা মালগুলো মজুদ রাখতে হয় এবং সাপ্লায়ারদের কাছে তাদের পণ্যের জন্য ডিমান্ড করতে হয় যে আমার এত টন বেস পেইন্ট ম্যাটেরিয়ালস দরকার, এত টন ডাইং এর জন্য র ম্যাটেরিয়ালস দরকার। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে কারোরই টোটাল অপারেশনাল ইস্যুগুলোর সাথে ডিমান্ড কতটুকু মার্কেটে সেই তথ্যটা জরুরি। সমস্যা হচ্ছে ডিমান্ড তো আর বলা থাকে না, কাস্টমার তো আর সব প্রি অর্ডার করে নিয়ে যায়। আপনাকে ডিমান্ড হচ্ছে ফোরকাস্ট করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিমান্ড অনুমান করতে হয়, যেগুলো ফিক্স। যেমন আমরা বিদ্যুৎ কোম্পানি জানে যে আমার কাস্টমার এই কয়জন এবং তাদের মাসে মাসে বিদ্যুৎ লাগবে, ডেসকো ডেসাইরা জানে, কিন্তু আমি কতটুকু খরচ করবো এটা আসলে বিদ্যুৎ কোম্পানি তো দূরের কথা, আমি নিজেও জানি না। আমার ফ্রিজ কতটুকু চলবে, টেলিভিশন কতটুকু চলবে, তো আমিও জানি না। সো এক্ষেত্রে আমার বিদ্যুৎ কোম্পানি যতই জানুক যে তাদের ছাড়া মার্কেটে আর কেউ নাই, তবুও তাদেরকে একটা অনুমান করতে হয় যে এই গরমকালে সম্ভাব্য ডিমান্ড মানে ইলেকট্রিসিটি কনজাম্পশন কতটুকু হতে পারে। তার মানে যেগুলোতে ফিক্স, যে সমস্ত পণ্যের ডিমান্ড ফিক্সড বলে আমরা জানি, সেগুলোরও অনুমানের বিষয় আছে যে কতটুকু লাগতে পারে। আপনার ঘরে কজন আছে, আজকে সেহরিতে কজন খাবে, সেটা অনুমান মানে সে তো আপনার জানাই আছে, তারপর আসলে কে কতটুকু খাবে এখানে কিছু আপ ডাউন হতেই পারে। সুতরাং ডিমান্ড আসলে ইট ইজ এ ম্যাটার অফ ফোরকাস্টিং। ডিমান্ড ইজ নট এ ম্যাটার অফ ক্যালকুলেশন, রাদার ইট ইজ এ ম্যাটার অফ ফোরকাস্টিং। এটা একটা অনুমানের সাথে সম্পর্কযুক্ত বিষয়। ক্লিয়ার বিষয়টা, ডিমান্ড ফোরকাস্টিং এর ইম্পর্টেন্স? জি স্যার। The role of forecasting in a supply chain, একটা সাপ্লাই চেইনে ফোরকাস্টিং এর ভূমিকা কি? প্রথমত হচ্ছে দ্য বেসিস অফ অল সাপ্লাই চেইন প্ল্যানিং। সাপ্লাই চেইনের প্ল্যানিং করতে গিয়ে যতগুলো ইস্যু আছে সবগুলোরই ভিত্তি হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং, যে আমার কত পিস কত টন মাল মার্কেটে লাগবে, তার উপরেই সাপ্লাই চেইনের যত প্ল্যানিং এর ইস্যুগুলো আছে সবগুলো ডিপেন্ড করে। আর আমরা আগেই বলেছি যে পুশ প্রসেস হোক আর পুল প্রসেস হোক, তার মানে কাস্টমার অর্ডার দিলে আমি প্রডিউস করব এই সিস্টেম হোক,
অথবা আমি অগ্রিম প্রডিউস করে রাখবো, কাস্টমার এর কাছে বিক্রি করার চেষ্টা করব বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করে। যে সিস্টেমে হোক না কেন, পুশ অর পুল, বোথ কেসেস দ্য ডিমান্ড ফোরকাস্টিং ইজ নেসেসারি। কেমন? আমরা বলছি যে 4টা ইস্যু আছে ডিমান্ড ফোরকাস্টিং এর, মানে পুল এন্ড পুশ প্রসেস সব ক্ষেত্রেই 4টা ইস্যুতে ডিমান্ড ফোরকাস্টিংটা জরুরি। যেমন প্রোডাকশনে আপনার শিডিউলিং করা, যে কবে কত মানে মাল প্রডিউস করব। প্রোডাকশনে আপনার ইসে যেমন শিডিউল থাকে, এটাকে কি বলে, টেলিভিশন চ্যানেলে যেমন শিডিউল থাকে যে আপনার কবে কোনটা শুটিং হবে, ঠিক তেমনি আপনার ইসেও শিডিউল থাকবে, প্রোডাকশনেও আপনার শিডিউল থাকবে যে আমরা মাল কবে প্রডিউস করব। এই শিডিউলিং করা, এরপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি অ্যামাউন্ট নির্ধারণ করা, তারপরে এগ্রিগেট প্ল্যানিং করা, একটা কমপ্লিট প্ল্যানিং যেটাকে আমরা বলছি এগ্রিগেট প্ল্যানিং। এই প্রোডাকশনের এই ফুল ইস্যুগুলোর সাথে ডিমান্ড কতটুকু তার সম্পর্ক জড়িত। মার্কেটিং এ আপনার সেলস ফোর্স অ্যালোকেশন, অর্থাৎ মার্কেটে সেলস ফোর্স কোন এলাকায় কতজন সেলস ফোর্স দিবেন, অথবা আপনার মানে টোটাল বিক্রয় কর্মী কি পরিমাণ নিয়োগ করবেন, এইটা নির্ধারণ করতে হয় মার্কেটে ডিমান্ড কেমন সেটার উপর নির্ভর করে। এরপর প্রমোশনাল অফার গুলো যে আপনি দিবেন, সেটাও আপনার ডিমান্ড কতটুকু হতে পারে সেটার উপর নির্ভর করে। নিউ প্রোডাকশন ইন্ট্রোডাকশন, নিউ প্রোডাকশন ইন্ট্রোডাকশন অর্থাৎ নতুন যদি কোনো প্রোডাক্ট করেন, মার্কেটে নতুন প্রোডাক্ট দিবেন, সেটাও আপনার ডিমান্ডের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে ফাইন্যান্স, ফাইন্যান্স মানেই তো টাকা পয়সার বাজেট গুলো যেখান থেকে পাস হবে, অর্থাৎ প্লান্ট আর ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট, আপনি যে নতুন ফ্যাক্টরি করতে হবে কিনা, নতুন ইকুইপমেন্ট কিনতে হবে কিনা, এইখানে আপনার ডিসিশন, এই ইনভেস্টমেন্ট এর ডিসিশন গুলো আসবে আসলে মার্কেটে ডিমান্ড কতটুকু আছে, বা আগামী 5 বছরে বা আগামী 2 বছরে বা আগামী 6 মাসে ডিমান্ড কেমন হবে, সেই ক্যালকুলেশনের উপরে। এর বাইরে হিউম্যান রিসোর্স আর পার্সোনাল যেটা আমরা বলবো, অর্থাৎ কর্মকর্তা কর্মচারী কি পরিমাণ লাগবে, সেটাও আসলে নির্ভর করে কাস্টমার আমাদের কি পরিমাণ। ওয়ার্কফোর্স প্ল্যানিং, হায়ারিং, লে-অফস, অর্থাৎ আমরা নতুন হায়ার করব কিনা, পার্ট টাইম হায়ার করব কিনা, কাউকে বাদ দেবো কিনা, এসব নির্ভর করবে হচ্ছে কাস্টমার কি পরিমাণ সামনে আসতে পারে তার উপরে। এবং অল অফ দিস ডিসিশনস আর ইন্টার রিলেটেড। এই যত বললাম, প্রোডাকশন, মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, এসবগুলো একটার সাথে আরেকটা জড়িত। আর সবকিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছে কাস্টমার কি পরিমাণ আসবে। আমরা কি সাপ্লাই চেইনে ফোরকাস্টিং এর রোলটা কি মোটামুটি ধরতে পারছি? জি স্যার। ওকে, আমরা এখন আলোচনা করবো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোরকাস্টিং। ফোরকাস্টিং এর চরিত্র কেমন, অনুমানের কিছু চরিত্র আছে। তার মধ্যে খুব দারুণ একটা বিষয় হলো ফোরকাস্ট আর অলওয়েজ ইনঅ্যাকুরেট। ফোরকাস্ট সবসময় ভুল, অনুমান সবসময় ভুল হয়। কথাটা কেমন লাগে বলেন তো? হ্যাঁ স্যার, অনুমান সব সময় ভুল হয়। অনুমান তো স্যার কখনো সঠিক না, এটাই স্বাভাবিক। রাইট, অনুমান সবসময় ভুল হবে, তবে সেই ভুলটা খুব মানে সামান্য হতে পারে, অনেক অ্যাকিউরেট বেশি না, হতে পারে। অ্যাকিউরেট না। অ্যাকুরেটের অনেক কাছাকাছি হ্যাঁ, হতে পারে, জি জি। আবার অ্যাকুরেট থেকে অনেক আবার দূরে হতে পারে। বাট দূরে হতে অনুমান পারে। কখনোই, অনুমান কখনোই একুরেট না। অনুমান Accurate ইজ না, অলওয়েজ হ্যাঁ। ইনঅ্যাকুরেট। দ্বিতীয়ত, লং টার্ম ফোরকাস্টস আর ইউজুয়ালি লেস অ্যাকুরেট দেন শর্ট টার্ম ফোরকাস্টস। অর্থাৎ দীর্ঘমেয়াদী অনুমান এটা আসলে কম সঠিক হয় স্বল্প মেয়াদী অনুমানের চেয়ে। আগামীকাল কত পিস মাল লাগতে পারে, এই অনুমান আগামী 6 মাসে কত পিস লাগতে পারে তার চেয়ে অনেক ইজি। কারণ আগামীকালের কি কি পরিবর্তন হতে পারে সেটা আমাদের জানাই আছে। করোনা তো আর হুট করে কালকে থেমে যাবে না, কিন্তু 6 মাস পরে করোনা পরিস্থিতি কি হবে আমরা জানি না, কাস্টমারের রুচি পছন্দ কোন দিকে হবে জানি না। বাট আগামীকাল আজকের চেয়ে খুব বেশি ডিফারেন্ট হবে না, এটুকু আমরা জানি। সো স্বল্প মেয়াদী অনুমানটা কম ভুল হয়, লেস মানে বলে ইনকারেক্ট দেন
লং টার্ম ফোরকাস্ট। লং টার্ম অ্যাকুরেট হয় কম শর্ট টার্ম ফোরকাস্টের চেয়ে। এটা কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। দুই একদিনের অনুমানটা এটা ভুল কম হয়, আর 2-4 মাস এর পরে কি হবে সেই অনুমানটা তুলনামূলক এখানে ভুলের পরিমাণটা বেশি থাকে। বেশি হয়। তৃতীয়ত হচ্ছে aggregate forecasts are usually more accurate than disaggregate forecasts, অর্থাৎ সামষ্টিক অনুমান পৃথক অনুমানের চেয়ে বেশি অ্যাকুরেট হয়। যেমন আমরা বলছি, এখানে উদাহরণ দিচ্ছি, কার, টু ডিফারেন্ট মডেলস অফ কার। টয়োটা কোম্পানি তাদের গাড়ি কি পরিমাণ চলবে আগামী 6 মাসে, এই অনুমানটা যতটুকু সঠিকের কাছাকাছি হয়, কিন্তু কোন মডেলটা কতটুকু চলবে সেই অনুমানটা মানে ভুল বেশি হওয়ার ভয় থাকে। জি। প্রিমিও কয় পিস চলবে, তারপরে টয়োটা ওই যে আর কি আছে, হ্যাঁ স্যার, অনেক আছে প্রোবক্স, ইয়া আছে। প্রোবক্স কতটুকু চলবে, হ্যাঁ, তারপরে আহ করলা করলা তো কোনো একটা কতটুকু করে না। চলবে। হ্যাঁ, তো জি, কোন মডেল কতটুকু চলবে এই অনুমানটা তুলনামূলক ভুল হওয়ার ভয়টা বেশি থাকে, আর শুটার গাড়ি কয় পিস বিক্রি হবে এই অনুমানটা তুলনামূলক কম ভুল হয়। এটাকে আমরা বলছি এগ্রিগেট ফোরকাস্ট, মানে সামষ্টিক ফোরকাস্ট আর লেস আর ইউজুয়ালি মোর অ্যাকুরেট, অ্যাকুরেট বেশি হয় দেন ডিসএগ্রিগেট ফোরকাস্ট। আর সর্বশেষ হচ্ছে ইন জেনারেল, সাধারণত the further up the supply chain a company is, the greater is the distortion of information it receives. মানে আপনার ইনফরমেশনটা যত পরের লেভেলে যাবে তত এটার বিকৃতি বাড়ার ভয়টা থাকে। মাঠ থেকে তথ্য পেলে একরকম, আর মাঠ থেকে তথ্য না নিয়ে যদি সেটা রিটেইলারদের কাছ থেকে তথ্য নেন, তখন সেটা চেঞ্জ হওয়ার ভয়টা বেশি। রিটেইলারদের কাছ থেকে না নিয়ে তথ্যটা যদি হোলসেলারের কাছ থেকে পান, তথ্যটা আরো বেশি বিকৃত হওয়ার ভয় আছে। হোলসেলারদের কাছ থেকে না নিয়ে যদি ব্রাঞ্চ ম্যানেজারদের কাছ থেকে নেন, তথ্যটা আরো বেশি পরিবর্তিত হয়ে যাওয়ার ভয় আছে। কেন বলেন তো? ফিল্ডে আপনি যদি তথ্য স্যার ওই সরাসরি যে নিজে সার্ভে মাধ্যম করে হয়ে নিতে আসার পারেন, কারণে। হ্যাঁ, জি, ফিল্ডে জি। আপনি যদি নিজে সার্ভে করে তথ্য নেন, আপনি জানবেন 95 পিস লাগতে পারে মিরপুর অঞ্চলে, আগামী বছর 95টা গাড়ি বিক্রি হতে পারে মোটামুটি, আমরা ধারণা পাচ্ছি। কিন্তু রিটেলের কাছে যদি জিজ্ঞেস করেন, রিটেলার বলবে যে হ্যাঁ 1 পিস লাগবে, সে একটু মানে সাইজ করে বলবে আর কি। রিটেলারের কাছ থেকে হোলসেলারের কাছে যাবে, হুম, হুম, হোলসেলার মনে করেন এই মিরপুর, শেওড়াপাড়া, তারপরে এই যে সালাম, এই সব জায়গার হিসাব করে যদি দেখে 700, তো বলবে যে 1000 খানেক লাগবে আর কি আগামী মাসে। তো এরপরে ব্রাঞ্চ রিজিওনাল অফিসার যিনি, তাকে যদি জিজ্ঞেস করেন, যদি মোটামুটি 1900 পিস লাগে, তো সে বলবে যে এই মানে 1002 অথবা যদি আহ 7000 বা 8 পিস লাগে, সে বলবে 1010 লাগবে। হুম, বেশ। আপনি উপরের দিকে যাবেন, প্রত্যেকেই নিজের মতো করে তথ্যের সাথে নিজস্ব কিছু মতামত যুক্ত করে তারপর দিবে। অথবা সে বলবে আরে এত লাগবে নাকি, মাঠ থেকে কি তথ্য আসছে না আসছে, আমাদের অভিজ্ঞতা আছে না, এই যে 2000 বেশি চলবে না, সে এই তথ্যই উপরে জানাবে। জি, তো জি। এভাবে আমরা বুঝছি দ্য ফার্দার আপ দ্য সাপ্লাই চেইন, দ্য সাপ্লাই চেইন এ কোম্পানি ইজ, দ্য গ্রেটার ইজ দ্য ডিস্টরশন। ডিস্টরশন মানে কি? বিকৃতি। অফ ইনফরমেশন ইট রিসিভ, এই তথ্য সে যেটা পাবে হাতে, ডিস্টরশনটা বেশি থাকবে। ডিস্টরশন কাকে বলে মামুন? জি। মামুন, ডিস্টরশন কাকে? বিকৃত হয়ে যাবে স্যার। একটা ছবির উপরে যদি 1 ফোঁটা পানি পড়ে, তো নাক একদিকে চলে যাবে, দাঁত আরেকদিকে চলে যাবে, এই যে ছবিটা একটু বিকৃত হয়ে এলোমেলো যাওয়া হয়ে গেল, অনেক হয়ে বিকৃত। যাওয়া, এটাকে বলা হয় ডিস্টরশন। এটা তো ছবির ডিস্টরশন, আমরা বলছি তথ্যের ডিস্টরশন হবে। যত আপনি উপরের দিকে কাছ থেকে তথ্য নেবেন, তত তথ্যের বিকৃত, অরিজিনালিটিটা নষ্ট হয়ে যাবে তথ্যের। এই হচ্ছে ফোরকাস্টিং এর একটা সাধারণ ধর্ম। তাহলে মূল আমরা 3টা জিনিস বললাম। নাম্বার 1, forecasts are always inaccurate. Number 2, long term forecasts are usually less accurate than short term forecasts. এবং নাম্বার 3 হচ্ছে aggregate forecasts are usually more accurate than disaggregate forecasts.
ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি কম্পোনেন্টস অফ এ ফোরকাস্ট। একটা ফোরকাস্টের কম্পোনেন্টস গুলো কি কি, উপাদানগুলো কি কি। ফোরকাস্টিং এর কম্পোনেন্টের মধ্যে রয়েছে পাস্ট ডিমান্ড। আপনি ভবিষ্যৎ অনুমান করতে হলে আপনাকে অতীত আগে ক্লিয়ার হতে হবে যে গত কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন ডিমান্ড কেমন ছিল। এই তথ্য ছাড়া আসলে ডিমান্ড ফোরকাস্ট করাটা অন্ধকারে ঢিল মারার মতোই। নাম্বার 2, লিড টাইম অফ প্রোডাক্ট রিপ্লেনিশমেন্ট। লিড টাইম অফ প্রোডাক্ট রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থ নিশ্চয়ই মনে আছে, পুনরায় ভর্তি করা। যে শোরুম যদি খালি হয়ে যায়, শোকেসটা, সেলফটা আবার মাল দিয়ে ভর্তি করা, বা যদি গোডাউন খালি হয়ে যায় পুনরায় গোডাউনটা ভর্তি করা। এই রিপ্লেনিশমেন্টের ওভারঅল সাইকেল টাইমটা কতটুকু লাগে সেটাকে আমরা বলছি লিড টাইম, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু টাইম লাগতে পারে। যে আমার খালি হয়ে গেছে, পরে আমি যখন সাপ্লায়ারকে বললাম যে আমার মাল লাগবে, তখন সাপ্লায়ার ঠিক কত দিনের মধ্যে এই মালটা সাধারণত দিয়ে থাকে। এটা যদি হয় 1 ঘন্টার মধ্যে, তাহলে আপনার ডিমান্ড ফোরকাস্ট করাটা ইজি হয়ে যায়। আর যদি এটা 3 দিন লাগে, যে আমি একবার বলার পরে 3 দিন লাগবে, তখন ওই 3 দিনে আপনার কত পিস মাল লাগতে পারে সেই পরিমাণ আপনাকে মজুদ রাখতে হবে। এটার ক্ষেত্রে আপনার অনুমানটা করাটা একটু কঠিন হয়ে যায়, বা অনুমানটার এররটা খুব বেশি হয়। আর জাস্ট 1 ঘন্টার মধ্যে মাল আসবে, তো 1 ঘন্টার মাল আপনি রেখে এরপরে আপনি অর্ডার দিবেন। তো এই 1 ঘন্টা আপনি কতটুকু মাল আন্দাজ করে রাখলেন, এই অনুমানটা তুলনামূলক কম ভুল হয়, তাই না? তো কম্পোনেন্টস অফ এ ফোরকাস্ট আমরা দ্বিতীয় বললাম লিড টাইম অফ প্রোডাক্ট রিপ্লেনিশমেন্ট। নাম্বার 3 হচ্ছে প্ল্যান্ড অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং এফোর্টস। মানে আপনি কখন অ্যাডভার্টাইজ দিতে চান। আপনাদের যদি বিশেষ একটা পরিকল্পনা থাকে বা একটা রেওয়াজ থাকে যে প্রতি বছর রোজায় আমরা একটা বিশেষ অফার দেই, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে কাস্টমার রোজার সময় আপনার ডিমান্ড বাড়বেই। কারণ কাস্টমাররা অনেকেই আগে প্রয়োজন হওয়ার সত্ত্বেও কিনছে না কেন, যে রোজায় তো একটা ছাড় দিবে, ওই সময় কিনবো। সো রোজায় একটা বাড়তি ডিমান্ড থাকবে, এটা আপনি অগ্রিম বুঝতে পারেন। সো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে আমরা প্রতি বছর সাধারণত অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এর যে অ্যাক্টিভিটিস গুলো কোন সময়ে করে থাকি, বা আমরা যখন ফোরকাস্ট করতে যাচ্ছি যে সময়ের জন্য, ওই সময় আমাদের কোনো মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এর কোনো পরিকল্পনা আছে কিনা। থাকলে আমাদের ডিমান্ডটা সেভাবে আহ, অনুমান করতে হবে। নাম্বার 4, প্ল্যান্ড প্রাইস ডিসকাউন্ট, অর্থাৎ কোনো প্রমোশনাল অফার দেওয়ার পরিকল্পনা আছে কিনা, ডিসকাউন্ট দেওয়ার। তাহলে সেই অনুযায়ী আপনাকে ডিমান্ড ফোরকাস্টটা চিন্তা করতে হবে। নাম্বার 5, স্টেট অফ দ্য ইকোনমি, অর্থনীতির অবস্থা কি। স্টেট মানে হচ্ছে অবস্থা। তো এখন যে করোনাকালীন সিচুয়েশন যাচ্ছে সামনে, এভাবে লকডাউন চললে মানুষের পকেটের অবস্থা তো আরো খারাপ হবে। দেশের বেকার লোকের সংখ্যা অথবা দরিদ্রের সংখ্যা আরো বাড়বে। তো এই আহ, দারিদ্র্যের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে তো প্রোডাক্টের দাম কমলেও ডিমান্ড বাড়বে না। তো আপনার এটাও মাথায় রাখতে হবে যে অর্থনীতির অবস্থা কি, আমরা যেই মুহূর্তের জন্য ফোরকাস্ট করেছি সেই মুহূর্তে। আর সর্বশেষ হচ্ছে অ্যাকশনস দ্যাট কম্পিটিটরস হ্যাভ টেকেন। কম্পিটিটররা এই মুহূর্তে নতুন কোনো অ্যাকশন নিয়েছে কিনা, যদি নিয়ে থাকে তাহলে কম্পিটিটরের অ্যাকশন আমার প্রোডাক্টের ডিমান্ডের উপরে প্রভাব ফেলবে। তো আমাকে তখন আমার প্রোডাক্টের ডিমান্ডটা ওইটাকে সামনে রেখেই ক্যালকুলেট করতে হবে। এই 6টা হচ্ছে কম্পোনেন্টস অফ এ ফোরকাস্ট। একটা ফোরকাস্ট করার জন্য যে কম্পোনেন্ট গুলো আপনার হাতে রাখতে হবে। এনি কোশ্চেন? জি, আমরা তাহলে এবার পরের পয়েন্টে চলে যাচ্ছি। এবার আমরা আলোচনা করব ফোরকাস্টিং মেথডস। ফোরকাস্টিং করার উপায়, মানে কোন কোন থিওরি দিয়ে ফোরকাস্টিং করা যেতে পারে। ফোরকাস্টিং মেথডকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ফোরকাস্টিং আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিং। কোয়ালিটেটিভ ফোরকাস্টিং এটা হচ্ছে ফর দ্য লং টার্ম ফোরকাস্টিং। অনেক দীর্ঘমেয়াদী ফোরকাস্টিং যখন করবেন, যে আমরা এখানে কয়েক কোটি টাকা ইনভেস্ট করবো কিনা এরকম একটা ব্যবসায়, এই ব্যবসা আসলে
আগামী 20 বছর পর কোথায় দাঁড়াবে, একসময় আবার আমাদেরকে সব গুটিয়ে চলে যেতে হবে কিনা, এই সমস্ত চিন্তা করে কোন একটা ব্যবসায়ের ডিসিশন যখন নিবেন, ওভারঅল একটা আগামী দিনের মাঠ বোঝার চেষ্টা করবেন, তখন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিভ ফোরকাস্টিংটা বেশি কাজ করবে। আর কোয়ান্টিটেটিভ ফোরকাস্ট হচ্ছে ফর ইমিডিয়েট অ্যান্ড ইন্টারমিডিয়েট ফোরকাস্টিং, তাৎক্ষণিক এর জন্য অথবা মধ্যমেয়াদী ফোরকাস্টিং করার জন্য কোয়ান্টিটেটিভ মেথড গুলো কার্যকর। তো আমরা কোয়ালিটেটিভ ফোরকাস্টিং ছাড়াও কোয়ান্টিটেটিভ এর যে ফোরকাস্টিং গুলো পাই সেগুলোর মধ্যে রয়েছে নম্বর 1 টাইম সিরিজ, নম্বর 2 কজাল, এবং নম্বর 2 কজাল, নম্বর 3 সাইমুলেশন। তো এই তিনটার মধ্যে আমরা টাইম সিরিজটা যদি বলি, টাইম সিরিজটা হচ্ছে পাস্ট ডেটার আলোকে আপনি যখন কনসিডার করবেন, পাস্ট ডেটার আলোকে আপনি ফিউচার ডেটাকে কনসিডার করবেন, এটাকে আমরা বলছি টাইম সিরিজ। অর্থাৎ গত 10 বছরের কি অবস্থা, তো সেই হিসেবে গত 10 বছরের ট্রেন্ড হচ্ছে এরকম, গত 10 বছর প্রতি বছর 5% করে আমরা মোটামুটি এভারেজ বৃদ্ধি পেয়েছে। তো এই বছরে আমরা ধরতে পারি যে গত বছরের চেয়ে মোটামুটি 5% হয়তো বাড়বে। এটা হলো টাইম সিরিজ ফোরকাস্টিং অ্যানালাইসিস। দ্বিতীয়ত হচ্ছে কজাল। কজাল মানে হচ্ছে যে কার্যকারণ, কোনো একটা মার্কেটের কোনো একটা পরিস্থিতি ডিমান্ডকে বাড়া বা কমার পেছনে ভূমিকা রাখবে, ডিমান্ডের বৃদ্ধি বা হ্রাসের পেছনে ভূমিকা রাখতে পারে, সেই কারণগুলোকে কনসিডার করে যখন আপনি ডিমান্ড ফোরকাস্ট করবেন সেটাকে আমরা বলছি কজাল। যেমন আমরা বলতে পারি যে করোনা ইট ইজ এ কজ, যে কারণে আপনার সেলফোনের দাম যদি কমিয়েও দেন তারপরও আপনার মার্কেটে এর একটা প্রভাব পড়বে। তারপরে আমরা মানে বৃষ্টি বা আবহাওয়ার অবস্থা বলতে পারি, এরপরে মার্কেটে অন্যান্য কোম্পানির আগমন, কম্পিটিশনের অবস্থা, এই কোনো একটা রিজন বা কজের কারণে যদি ডিমান্ড প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেই কজগুলোকে আমরা বলবো হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস তো এক্স ওয়াই জেড দিয়েই প্রকাশ করা হয়, তাই না? যেমন x1 x2 x3 আমরা যে একটা সূত্র দেখতে পাচ্ছি না, y ইকুয়াল টু, এখানে কি y দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। জি, y বলতে তো ডিমান্ড বোঝায়, y মানে হচ্ছে yield, অর্থাৎ কোন ডিমান্ড মানে এর পরিমাণ বোঝানোর জন্য সাধারণত y ব্যবহার করা হয়, অর্থাৎ রেজাল্ট বা আউটপুট বোঝানোর জন্য yield। এখানে y ইকুয়াল টু a1 প্লাস b1 x1 প্লাস b2 x2 প্লাস b3 x3। এখানে a b এগুলো হচ্ছে পার্মানেন্ট বা আপনার কি বলে কনস্ট্যান্ট, যেটা আমরা ছোটবেলায় কনস্ট্যান্ট পড়েছি না, ভেরিয়েবলস এন্ড কনস্ট্যান্ট, ধ্রুবক আর হচ্ছে চলক। জি। তো a1 হচ্ছে যে এমনি জনসংখ্যা যেহেতু বাড়বে তো পণ্যের ডিমান্ডও বাড়বে। কনস্ট্যান্ট এন্ড আপনি যদি ভেরিয়েন্ট। আপনি যদি কিচ্ছু না করেন, পণ্যের দাম যদি অপরিবর্তিত রাখেন, আপনি যদি নতুন কোনো অফার না দেন, যদি কোনো বিজ্ঞাপন না দেন, তারপরও 5% ডিমান্ড আপনার এমনি বাড়বে, কারণ জনসংখ্যা 5% বেড়েছে। এই যে স্থায়ী যে কারণগুলো, সেগুলোকে আমরা বলছি a1 b1 ইত্যাদি। আর এর বাইরে x1 x2 x3 এগুলো হচ্ছে কজ, যেমন আপনার ইকোনমিক ফ্যাক্টর হতে পারে, পলিটিক্যাল সিচুয়েশন হতে পারে, তারপরে আপনার এনভায়রনমেন্টাল ইস্যু হতে পারে। এগুলো যদি নেগেটিভ হয়, মানে ডিমান্ড কমার কারণ হয়, তাহলে আমরা এক্স এর ভ্যালুতে তখন নেগেটিভ বসাবো, মাইনাস বসাবো। আর যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ বসাবো। তো কোনোটার কারণে ডিমান্ড বেড়ে যাবে, কোনোটার কারণে ডিমান্ড কমে যাবে। যেমন গত বছর ইসের মধ্যেও, লকডাউনের মধ্যেও এবং করোনা সিচুয়েশনের মধ্যেও মোবাইল, ল্যাপটপ এগুলোর মানে বিক্রি বেড়েছে দারুণ ভাবে। কেন বেড়েছে? কারণ মানুষকে এক পরিবহনের পরিবর্তে অনলাইনে
নির্ভর করতে হয়েছে, আর সেজন্য খেয়ে না খেয়ে তার একটা মোবাইল প্রয়োজন ছিল। তো করোনা আসলে ওখানে ওটা পজিটিভ একটা কজের কারণ হয়েছে। আবার গত বছর সাইকেল বিক্রি বেড়েছে ব্যাপক হারে, এবং সাইকেল স্টক রীতিমতো ফাঁকা হয়ে গেছে, কারণ মানুষ ব্যাপক হারে সাইকেল কিনেছে, যেহেতু গাড়ি নেই। আর মোটর সাইকেল এটাও তো মানে নিষিদ্ধ বিভিন্ন জায়গায়, সাইকেল তো আর কেউ ধরে না, তো মানুষ সাইকেল কিনেছে প্রচুর। তো করোনার মধ্যেও এই দুটো ডিমান্ড বেড়েছে। তো এখানে আপনার X1, X2, X3 এই ভেরিয়েবল গুলো ভূমিকা ছিল। তো এভাবে আমরা যখন ডিমান্ড ফোরকাস্ট করতে গিয়ে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো অর্থাৎ বিভিন্ন কজ যেটা এফেক্ট ফেলতে পারে সেই কজ গুলোকে আমরা ইনকর্পোরেট করে নেব, সেই মেথডটাকে আমরা বলছি কজাল ফোরকাস্টিং মেথড। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। লাস্ট ওয়ান হচ্ছে সাইমুলেশন। সাইমুলেশন শব্দের অর্থ হচ্ছে অনুরূপ। Simulation forecasting methods imitate the consumer choices that give rise to demand to arrive at forecast. Imitate শব্দের মানে কি? Imitate মানে হচ্ছে এটার অনুরূপ হওয়া, ইমিটেশন বলি না আমরা। তো simulation forecasting methods imitate the consumer choices that give rise to demand to arrive at forecast. কনজিউমারের চয়েসটাকে আমরা যখন অনুরূপ হিসেবে চিন্তা করছি, তখন সেটা যে ডিমান্ড রাইজের কারণ হচ্ছে। তো আমরা আরেকটু যদি ভেঙে বলি, ইউজিং সাইমুলেশন এ ফার্ম ক্যান কম্বাইন টাইম সিরিজ এন্ড কজাল মেথডস টু অ্যান্সার সাচ কোশ্চেনস। তো সাইমুলেশনে সাধারণত দুইটা মেথডের একটা কম্বিনেশন ঘটে, একটা হচ্ছে টাইম সিরিজ আর আরেকটা হচ্ছে কজাল। তো এখানে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়। একটা হলো হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ এ প্রাইস প্রমোশন। যদি আমরা দাম এর কোনো প্রমোশনাল অফার চালাই অর্থাৎ দাম কমিয়ে দিই, তাহলে রেজাল্টটা কি? হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ এ কম্পিটিটর ওপেনিং এ স্টোর নিয়ার বাই। আমাদের নিকটবর্তী যদি কোনো কম্পিটিটরদের দোকান বা শোরুম ওপেন হয়, তাহলে আমাদের ডিমান্ডের উপরে প্রভাব কি পড়বে? তো এই জাতীয় কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে আমরা টাইম সিরিজ প্লাস কজাল দুটোকে যখন মানে কম্বাইন করে একটা মেথড তৈরি করি, সেটাকে আমরা বলছি সাইমুলেশন। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অবস্থা বা ফোরকাস্টিং মেথড গুলোর একটা সংক্ষিপ্ত ডিসকাশন। কোশ্চেন? হ্যাঁ, এটা একটা এটা ইকুয়েশন। কি ওই ইকুয়েশন? হ্যাঁ, ওই তো ইকুয়েশন। তো এটা এই চারটার ক্ষেত্রে কি মানে এইটাই এটা মূলত মূলত কজালের ক্ষেত্রে দেখেন না, কজালের সামনে দিয়েছি। কজালের ক্ষেত্রে, sorry, হ্যাঁ, কজ কজালের ক্ষেত্রে, গুলো হ্যাঁ। ইনকর্পোরেট করা হয় আর কি। কজ তারপর গুলো কি কি কারণ এফেক্ট ফেলতে পারে, সেই কারণগুলোকে আমরা ইনকর্পোরেট করে নিচ্ছি। জি জি, ঠিক আছে। ও ওকে, আমরা মেথড ফোরকাস্টিং মেথডস গুলোর পরে আমরা ফোরকাস্টিং মেথডের কম্পোনেন্টস এর আলোচনা আবার ফেরত আসছি। সেটা হলো যে যে কোনো একটা ফোরকাস্টিং এর যে অবজারভেশন, যে সম্ভাব্য ডিমান্ড কত হতে পারে, এই অবজারভেশনটা ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু এ সিস্টেমেটিক এন্ড এ র্যান্ডম কম্পোনেন্ট। এর মধ্যে দুটো বিষয় যুক্ত থাকতে পারে। আবার বলছি, আপনি যখন একটা ফোরকাস্ট করবেন কোনো একটা নির্দিষ্ট বছরে সম্ভাব্য কত আপনার বিক্রি হতে পারে বলে ধারণা করেন, এই যখন অনুমান করতে যাবেন, তখন সেই অনুমানের মধ্যে দুটো কম্পোনেন্ট ইনক্লুডেড থাকে। একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হলো র্যান্ডম কম্পোনেন্ট। সিস্টেমেটিক কম্পোনেন্ট হচ্ছে স্বাভাবিক ক্যালকুলেশন, মানুষ বেড়েছে 5%, সুতরাং ডিমান্ড বাড়বে 5%। এই টাইপের কম্পোনেন্ট গুলোকে আমরা সিস্টেমেটিক কম্পোনেন্ট বলছি। আর র্যান্ডম কম্পোনেন্ট হচ্ছে যে এখানে আপনার ট্রেন্ড, তারপরে এখানে আপনার যে অনুমানের বাইরে যে বিষয়গুলো ঢুকে পড়বে, স্বাভাবিক ঢোকার কথাই, আমরা যা অনুমান করবো তা কখনোই সঠিক হবে না। তা আমাদের অনুমানের বাইরে যে ইস্যুগুলো এখানে কাজ করবে, আশা করেছি এত হবে ডিমান্ড, কিন্তু আসলে আজকে ডিমান্ড বিক্রিটা কমে গেছে, যে কারণে কমেছে, এই সমস্ত ইস্যুগুলো আমরা র্যান্ডম কম্পোনেন্টের আওতায় চিন্তা করি।
আর সিস্টেমেটিক হচ্ছে স্বাভাবিক যে মানে মানদণ্ডের আলোকে আমরা চিন্তা করবো যে যেহেতু মানুষের হাতে এই টাকা আছে, যেহেতু মানুষের এই প্রয়োজন আছে, যেহেতু এখন গরমকাল, সেহেতু ডিমান্ড এরকম। তো এই ইস্যুগুলো হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট। তো আমরা এই সিস্টেমেটিক কম্পোনেন্টের ক্ষেত্রে আহ কি কি ইস্যুগুলো কাজ করবে সেটা একটু দেখি। নাম্বার ওয়ান হলো লেভেল, নাম্বার টু হলো ট্রেন্ড, নাম্বার থ্রি হচ্ছে সিজনালিটি। লেভেল হচ্ছে কারেন্ট ডিসিজনালাইজড ডিমান্ড, মানে সিজনের কারণে যে ভেরিয়েশন হয় সেটাকে বাদ দিয়ে আমরা ঠিক ডিমান্ডের লেভেলটা কেমন এটাকে যদি কল্পনা করি সেটা হচ্ছে লেভেল। ট্রেন্ড হচ্ছে যদি এখন আমরা রাইজিং ট্রেন্ডে থাকি অথবা ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকি, ঠিক কোন ট্রেন্ডে আমরা এখন আছি। আপনার নিশ্চয়ই প্রোডাক্ট লাইফ সাইকেলের কথা মনে পড়ে। এই যে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। এখানে যে গ্রোথ স্টেজটা, সেকেন্ড স্টেজে, এই গ্রোথ স্টেজে এমনি প্রোডাক্টের ডিমান্ড বাড়তির দিকে থাকে। মাঠে আপনি কেবল এসেছেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে, তো আপনার এখন গ্রোথ স্টেজে গিয়ে অ্যাকসেপ্টেন্স লেভেল, সবাই এখন আপনার প্রোডাক্টটা পছন্দ করে কেনা শুরু করেছে, গ্রহণ করা শুরু করেছে। এই গ্রোথ স্টেজটাকে আমরা বলছি হলো রাইজিং ট্রেন্ড। আর আপনি যখন ম্যাচুরিটি স্টেজে থাকবেন, মোটামুটি নতুন কাস্টমার আর তেমন নাই, নতুন কাস্টমার যা নেওয়ার নিয়ে ফেলছে, এখন হলো তারা যেন টিকে থাকে, এই অবস্থাটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। এখানে আপনার একটা লেভেল থাকবে, মানে একটা স্টেডি অবস্থা থাকবে। আর আপনার যখন ডেক্লাইন স্টেজ হবে, অর্থাৎ আপনার মাল প্রোডাক্ট অনেক পুরাতন হয়ে গেছে, যদি কোনো ইমপ্রুভমেন্ট না করেন তাহলে এই প্রোডাক্ট মার্কেট থেকে আউট হয়ে যাবে। এই যখন আপনার সিচুয়েশন, তখন প্রোডাক্টের ডিমান্ড অবশ্যই কমতির দিকে থাকবে। তো আপনি যখন ট্রেন্ড হিসাব করবেন, বাম পাশে আমরা দেখছি ট্রেন্ড, তো তখন আপনি ঠিক কোন ট্রেন্ডে আছেন এখন, আপনার প্রোডাক্টটা কি গ্রোথ ট্রেন্ডে আছে, না ম্যাচিউরিটি ট্রেন্ডে আছে, মানে লেভেলে আছে, নাকি ডিক্লাইন ট্রেন্ডে আছে, এটা আপনার ডিমান্ড এর জন্য ক্যালকুলেশন করতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে সিজনালিটি। সিজন টু সিজন আপনার প্রোডাক্ট ভ্যারি করে। তো যদি সিজনালিটির বিষয় থাকে, যেমন ঈদ সিজনে কোনো কিছু ডিমান্ড বেড়ে যায়, তারপরে হচ্ছে গরমের সময় আপনার ফ্যানের ডিমান্ড বাড়বে, এটা সিজনালিটি। শীতের সময় সোয়েটারের ডিমান্ড বাড়বে, এটা সিজনালিটি। তো এটা হলো কমন সিজনালিটি, এটা ট্রেন্ড না, এটা কমন সিজনালিটি। আপনি যখন ডিমান্ড ফোরকাস্ট করবেন, সিস্টেমেটিক কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট হচ্ছে সিজনালিটি। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ওয়াই বলি আমরা, ডিমান্ডের পরিমাণ, আর এখানে যদি আমরা টাইম বলি আর কি, সরি এটা এক্স এক্স অ্যাক্সিস, যেখানে টাইম থাকে। তো এখানে ডিমান্ডটা যদি হয় আপনার এই ধরনের, অর্থাৎ ডাউনওয়ার্ড ট্রেন্ডিং আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যত সরল দেখতে পাচ্ছি, বিষয়টা কিন্তু এত সরল না। এখানে আবার কিছু আঁকা বাঁকা আছে, মানে এক একদিন বারে কমে বারে কমে। তো এগুলোকে আমরা জাস্ট স্ট্রেট লাইন করে নিচ্ছি, আমাদের বিন্দুগুলোকে যোগ করতে গিয়ে সোজা একটা লাইন হয়ে গেছে। এগুলো আপনার অর্থনীতিতে পড়েছেন, তাই তো? অথবা আপনার যদি আহ দেখি যে সময় নিচ্ছি, আপনার ম্যাচুরিটি স্টেজ আছে, লেভেলটা এরকম, ডিমান্ড মোটামুটি এখন সমান্তরাল। এর মধ্যেও কিন্তু আপনার ভেরিয়েশন আছে, এক একদিন একটু কমে বাড়ে এরকম হয় সাধারণত। তো এটাকেই আমরা যখন পয়েন্ট গুলো যোগ করি তখন একটা সোজা দাগ এসছে বটে, কিন্তু আসলে ভেতরে কিন্তু এই আপ ডাউন আছে। ওইটা আপনার হিসাবে, মানে আমাদের ক্যালকুলেশনের বাইরে। কোনো একদিন আমরা কোনো কারণ নাই, 10টার কম বিক্রি হওয়ার কোনো কারণই নেই, বিক্রি হলো 8টা, এই যে দুটো আপনার কমে গেল। আরেকদিন আবার বিক্রি হলো 12টা, এই যে দুটো বেড়ে গেল। এই আপ ডাউন করে করে
আমরা সারা মাসে মোটামুটি 10টা করে বিক্রি হচ্ছে, সেই হিসেবে আমরা এই লেভেলটা দেখালাম। কিন্তু ওই যে কোনোদিন দুইটা কম, কোনোদিন দুইটা বেশি, সে কারণে একটু আপ ডাউন হচ্ছে। এগুলোকে আমরা র্যান্ডম কম্পোনেন্ট বলতে পারি। আবার ঠিক ডাউনওয়ার্ড এর ক্ষেত্রেও এটাকে আমরা চিন্তা করতে পারি যে ডিমান্ডটা আসলে আপওয়ার্ড যদি আমরা চিন্তা করি, প্রতিদিন কিন্তু সমান হারে বাড়ে না, একটু আপ ডাউন হয়। এগুলো আসলে র্যান্ডম কম্পোনেন্ট। আপনি যখন ডিমান্ড ফোরকাস্ট করবেন তখন এই র্যান্ডম ইস্যুগুলো আপনার কাজ করবে। এই জন্য আমরা বলেছি যে কোনো একটা ডিমান্ডের ক্ষেত্রে, যে কোনো একটা ডিমান্ড ফোরকাস্টিং এর ক্ষেত্রে দুটো কম্পোনেন্ট কাজ করে, একটা হচ্ছে সিস্টেমেটিক কম্পোনেন্ট আর একটা হচ্ছে র্যান্ডম কম্পোনেন্ট। দেখবো দ্য বেসিক অ্যাপ্রোচ টু ডিমান্ড ফোরকাস্টিং। ডিমান্ড ফোরকাস্টিং এর যে অ্যাপ্রোচ, কিভাবে আপনি ডিমান্ড ফোরকাস্টিং এর দিকে আগাবেন, সেটার ধাপগুলো আমরা আপনাকে এখন বলবো। প্রথমে কি করবেন, তারপরে কি করবেন, এগুলো আপনি সহজেই বুঝবেন। প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ড অবজেক্টিভ অফ ফোরকাস্টিং। আপনি ফোরকাস্টিং কেন করতে চাচ্ছেন, এটা আপনাকে শুরুতে বুঝতে হবে। দেখেন, every forecast support decision on it. So an important first step is to try these decisions clearly. Example হচ্ছে how much of a particular product to make. আমি ঠিক কতটুকু পণ্য বানাবো, এই জন্য আমাকে কাজ করতে হবে। অর্থাৎ ফ্যাক্টরিতে আমি যে প্রোডাকশন শিডিউল দেব, সেখানে আমি কত পিস মালের জন্য শিডিউলটা দেব, এই ডিসিশনটা জানার জন্যই আমার ফোরকাস্টিং ইনফরমেশন দরকার। এটা একটা আপনার টার্গেট হতে পারে, অথবা হতে পারে হাউ মাচ টু ইনভেন্টরি। আমি গোডাউনে কতটুকু, কারণ গোডাউনে মাল রাখার তো আমার ভাড়া দিতে হবে, নতুন গোডাউন ভাড়া নিতে হবে। তো যদি দেখা যায় যে সর্বোচ্চ 30 টন রাখতে পারবো একটা গোডাউনে, 1 টনও যদি মাল রাখতে চাই, আবার নতুন আরেকটা গোডাউন ভাড়া করতে হবে। তো মার্কেটের অবস্থা জানলে বুঝতে পারবো যে আমার কি 30 টন হবে, নাকি আরো 5 টনের জন্য নতুন একটা গোডাউন ভাড়া করব। এই গোডাউন তথা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আপনি ফোরকাস্টিং আপনার রাখতে পারে। অথবা হাউ মাচ টু অর্ডার, আমরা র মেটেরিয়ালস কতটুকু অর্ডার দেব, সাপ্লায়ারের কাছে কতটুকু র মেটেরিয়ালস অর্ডার দেব, এটা নির্ভর করে আমার ঠিক কত পিস মাল বানাতে হবে বা মার্কেটে কত পিসের ডিমান্ড তৈরি হবে। সো আপনি সবার আগে ঠিক করেন যে আপনি ঠিক কোন উদ্দেশ্য পূরণের জন্য forecasting চাচ্ছেন, তাহলে আপনার ফোরকাস্টিং মেথডটা সিলেক্ট করাটা সহজ হবে। কারণ ফোরকাস্টিং এর অনেকগুলো মেথড আছে, তো আপনার উদ্দেশ্যের সাথে মেথড সিলেকশনের একটা সম্পর্ক আছে। এই বইয়ের অংশটুকু আরো দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টিগ্রেট ডিমান্ড প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং থ্রুআউট দ্য সাপ্লাই চেইন। ইন্টিগ্রেট মানে কি, সমন্বয় করা, তো একত্রিত করা। ইন্টিগ্রেট ডিমান্ড প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং থ্রুআউট দ্য সাপ্লাই চেইন। সাপ্লাই পুরো স্টেজ, সবগুলো স্টেজ জুড়ে আপনি এই ফোরকাস্টিংটা, ডিমান্ড প্ল্যানিং এবং ফোরকাস্টিংটা রেডি করেন। পুরো অংশ জুড়ে বলতে সাপ্লাই চেইনের স্টেজ গুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাপ্লাই চেইনের স্টেজের মধ্যে রয়েছে আপনার কাস্টমার থেকে, রিটেইলার থেকে, হোলসেলার থেকে, বা ডিস্ট্রিবিউটর থেকে, প্রোডিউসার, সেটা নিতে পারেন। আমরা এবার ডিমান্ড প্ল্যান এভাবে করবো, তাহলে প্রত্যেকেই সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারবে। আলটিমেটলি সবাই খরচ কম পড়বে, প্রোডাক্টের দাম কম পড়বে, কাস্টমার কিনতে পারবে। এই জন্য আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে এ মাথা থেকে ও মাথা সব গুলো পয়েন্ট একসাথে ডিমান্ড প্ল্যানিং করা উচিত বা করতে হবে। এখানে দেখেন, a company should link its forecast to all activities throughout the supply chain. পুরো সাপ্লাই চেইন জুড়ে সর্বত্রই যেন আপনার প্ল্যানিংটা একসাথে নিতে পারেন। দিস ইনক্লুড ক্যাপাসিটি প্ল্যানিং, যেমন আমি
যে মেশিনটা কিনবো সেই মেশিনে কত পিস, কত টন, কত মন উৎপাদন করতে পারবে একসাথে। এর চেয়ে বড় মেশিন কিন্তু আবার ইনভেস্টমেন্ট করতে হবে। সো আপনার ফ্যাক্টরির সাইজ কতটুকু হবে, তারপরে মেশিন কত হবে, কোন কয়টা মেশিন লাগবে, এই ক্যাপাসিটি প্ল্যান এটা আপনি যখন করবেন এর সাথে ফোরকাস্টিং জড়িত থাকবে। প্রোডাকশন প্ল্যানিং, উৎপাদন কতটুকু করব, কোন দিন বা সপ্তাহে। প্রমোশন প্ল্যানিং, আমরা যে স্পেশাল অফার দেব সেটা কোন সময়ে, কি ধরনের অফার দেব। পারচেজ এমং আদার্স। আর পারচেজিং তথা আমরা যে র মেটেরিয়াল কালেকশন করব, কতটুকু র মেটেরিয়ালস এর অর্ডার দেব। র মেটেরিয়ালস এর অর্ডারের সাথে টাকার প্রশ্ন জড়িত, কারণ সাপ্লায়ার টাকা দিয়ে দিতে হবে। এর সাথে আপনার গোডাউনের সম্পর্ক জড়িত, যে কতটুকু আমার র মেটেরিয়ালসটা মজুদ রাখতে হবে। তো এই সবগুলো প্ল্যান আপনার একসাথে করার চিন্তা করেই ডিমান্ড ইনফরমেশনটা কালেকশন করা উচিত। তাহলে আপনার জন্য সহজ হবে। তা না হলে শুধু প্রোডাকশনের প্ল্যান এর জন্য ফোরকাস্টিং ইনফরমেশন বের করলেন, অন্যগুলো পরে চিন্তা করবেন, তো পরে তখন কি হবে, একটার সাথে আরেকটা জট পেকে যাবে। তো এর ফলশ্রুতিতে আপনার খরচ বেড়ে যাবে। এই গেল হচ্ছে দ্বিতীয় ধাপ। আপনার কারণ জিজ্ঞাসা আছে? তো অ্যাপ্রোচ স্যার নাই। বেসিক অ্যাপ্রোচ টু ডিমান্ড ফোরকাস্টিং এ আমরা 5টা বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্টিভ অফ ফোরকাস্টিং। প্রথমত আপনার ফোরকাস্টিং কি জন্য করবেন সে অবজেক্টিভটা ঠিক করতে হবে। আপনি কি প্রোডাকশন শিডিউল তৈরি করার জন্য করবেন, নাকি কি বলে প্ল্যানিং এর জন্য করবেন, নাকি আপনার ম্যান পাওয়ার প্ল্যানিং এর জন্য করবেন, এটা আপনার অবজেক্টিভ সেট করতে হবে। দ্বিতীয়ত ইন্টিগ্রেট ডিমান্ড প্ল্যানিং এন্ড ফোরকাস্টিং থ্রুআউট দ্য সাপ্লাই চেইন। পুরো সাপ্লাই চেইনের সব জায়গায় একসাথে প্ল্যানিংটা করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফোরকাস্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার মধ্যে যেমন রয়েছে ক্যাপাসিটি প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং, প্রমোশন প্ল্যানিং, পারচেজিং এটসেট্রা। এই সবগুলো প্ল্যানিং আপনার ফোরকাস্টিং এর সাথে রিলেট করে আপনি ফোরকাস্ট চিন্তা করবেন, তাহলে অ্যাকুরেট এর যত বেশি হয় কাছাকাছি হবে। তৃতীয়ত আইডেন্টিফাই মেজর ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিমান্ড ফোরকাস্ট। ডিমান্ড ফোরকাস্টকে এফেক্ট করতে পারে এরকম মেজর কি কি ফ্যাক্টরস আছে সেগুলো চিহ্নিত করতে হবে। অর্থনৈতিক ফ্যাক্টরস, তারপরে হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টরস অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কি কি এখানে আমার ভূমিকা রাখতে পারে। আর ফোরকাস্ট এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এগ্রিগেশন, ঠিক কোথায় এগ্রিগেট হবে, কোথায় ডিসএগ্রিগেট হবে, কোথায় একসাথে হবে। যেমন আমরা বলেছি রং, কাস্টমার কিনবে এক কন্টেইন বা এক কৌটা রং, কিন্তু আমি কোথায় গিয়ে ডিসএগ্রিগেট করব, যেখানে বেস পেইন্ট তারপরে হলো ডাই আলাদা আলাদা থাকবে। এইগুলো এগ্রিগেশন আর ডিসএগ্রিগেশনের লেভেলগুলো আমাকে চিহ্নিত করতে হবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। এবং সর্বশেষ আমরা বলেছি এস্টাবলিশ পারফরমেন্স এন্ড এরর মেজার্স ফর দ্য ফোরকাস্ট। এই ফোরকাস্টের কতটুকু সঠিকতার সম্ভাবনা, কতটুকু ভুলের সম্ভাবনা কতটুকু, এটা আপনার বের করতে হবে। যেমন 5% এরর বা 10% এরর যদি আমরা অ্যাকসেপ্টেন্স লেভেল হিসেবে চিন্তা করি, তো তখন ফোরকাস্টিং এর সাথে এই এররটাও কনসিডার করে নিতে হবে, যে আমরা 100 কেজির সাথে 10% এরর আমরা যদি অ্যাকসেপ্ট করি, তো 110 কেজি অথবা 90 কেজি এইভাবে চিন্তা করতে হবে। এই ছিল আমাদের অ্যাপ্রোচেস অফ ফোরকাস্টিং।